সিমেট্রিক্যাল কম্পোনেন্টস কি এটা আমরা অলরেডি জানি যে কি বলে এই আনব্যালেন্স সিস্টেমকে তিনটা সিস্টেম ব্যালেন্সড সেট অফ ফেজরস এর মাধ্যমে আসলে প্রকাশ করার একটা প্রচেষ্টা। এগুলি হচ্ছে আমার সিমেট্রিক্যাল কম্পোনেন্টের অবস্থা। আচ্ছা হ্যাঁ, একজন বলছে ক্লাসটা হচ্ছে রেকর্ড করে রাখার জন্য, যদি কারো পক্ষে পসিবল হয় রেকর্ড করে রাখতে পারেন, কারণ পরীক্ষার সময় অনেক কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা তো আনব্যালেন্সড সিস্টেমকে বেসিক্যালি সেট অফ ব্যালেন্সড ফেজরের মাধ্যমে প্রকাশ করার একটা প্রচেষ্টাই ছিল আমাদের হচ্ছে কি বলে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস। তো সিমেট্রিক্যাল কম্পোনেন্টস এর মাধ্যমে এই টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় আলফা অপারেটরের সাহায্যে এবং দুটো কমপ্লেক্স নাম্বার মাল্টিপ্লিকেশনে কিভাবে আমরা অ্যাঙ্গেলটাকে রোটেট করাই দিতে পারি সেটা সম্পর্কে আমরা অলরেডি হচ্ছে পড়াশোনা করেছি এবং এই ইকুয়েশন গুলো আমরা বেসিক্যালি হচ্ছে ডেভেলপ করেছি, তাই না? আচ্ছা, তারপর বেসিক্যালি আমরা একটা প্রবলেম সলভ করেছি সিমেট্রিক্যাল কম্পোনেন্টস রিলেটেড, যেটা আমাদের হয়ে গেছে, আমরা করেছি। তারপর আমরা বেসিক্যালি দেখলাম যে স্বাভাবিকভাবে কম্পোনেন্ট যেহেতু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, আমার তো ডিফারেন্ট কি বলে রিঅ্যাকট্যান্সও ফেস করতে হবে কারেন্টকে, কারণ কারেন্টকে যেহেতু তিনটা কম্পোনেন্টে ভাগ করে ফেলছি, তার মানে আমার ফেস বা হচ্ছে রিঅ্যাকট্যান্সের ভ্যালুগুলো ডিফারেন্ট ফেস হবে ডিফারেন্ট কারেন্টের থ্রুতে। তো ওইটা অ্যাপ্লাই করার জন্য আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের সিকোয়েন্স নেটওয়ার্কের কনসেপ্টটা হচ্ছে আমরা দেখেছিলাম। সিকোয়েন্স নেটওয়ার্ক তিনটা আমরা ড্র করার চেষ্টা করেছি। তারপর বেসিক্যালি হচ্ছে ডিফারেন্ট কম্পোনেন্টের জন্য সিকোয়েন্স নেটওয়ার্ক কিভাবে ড্র করতে হয় সেটা দেখেছি এবং সবচেয়ে আমাদের কাছে ইন্টারেস্টিং ছিল যে ট্রান্সফরমারের জন্য জিরো সিকোয়েন্সের নেটওয়ার্কটা ড্র করা। তো এর মাধ্যমে বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের কাজগুলো করে ফেলেছি। সো মোটামুটি আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্টের আন্ডারস্ট্যান্ডিং এতটুকু হলেই আমরা রেডি আমাদের প্রবলেম সলভিং। স্যার হ্যাঁ বলেন স্যার, এই যে ট্রান্সফরমারের জিরো সিকোয়েন্সে স্যার আমি আপনার ক্লাসটা করছি স্যার, যে স্টার মানে সলিডলি গ্রাউন্ডেড থাকা অবস্থায় স্যার এই জিনিসটা কি কি হবে স্যার, এটা একটু যদি বলতেন যে কোন চাবিটা ওপেন থাকবে, কোন পার্টটা সলিডলি গ্রাউন্ড যখন মানে কোনো ইম্পিডেন্স থাকবে না। আমি বুঝতে পেরেছি, ঠিক আছে ওকে। আর হ্যাঁ আরেকটা জিনিস, আপনি হচ্ছে কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন, তারপর আমি আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করব, ঠিক আছে? হুট করে কথা বললে আমি আসলে চমকায় উঠি, মানে হঠাৎ করে সাউন্ড আসে তো। যাই হোক সমস্যা নেই, আমি হচ্ছে আবার জিনিসটা রিক্যাপ করে দিচ্ছি। আমাদের কি বলে কি এর মেকানিজমটা ছিল অনেকটা এইরকম যে আপনি একটা ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স তো আঁকলেন, সিরিজে একটা থাকবে, প্যারালালি একটা থাকবে, এটা হচ্ছে আমার রেফারেন্স, এটা হচ্ছে আমার সিরিজে প্যারালাল। আমি বলছিলাম যদি ডেল্টা থাকে তখন বেসিক্যালি আমরা প্যারালাল বা শান্ট টাইপের যে চাবিটা আছে সেটার সাথে ডিল করব বা শর্ট করে দেব, আর যদি ওয়াই থাকে তখন হচ্ছে সিরিজেরটার সাথে ডিল করব। আর সিরিজ মানে ডিল করব ঠিক আছে, যদি ওয়াই সলিডলি গ্রাউন্ডেড, আমি আবারও বলেছি যে গ্রাউন্ডের কানেকশনটা না থাকলে আসলে জিরো সিকোয়েন্সের কারেন্ট ফ্লো হইতে পারে না। তো যদি আমার ওয়াই কানেক্টেড থাকে বাট এটা গ্রাউন্ডেড না, তাহলে কিন্তু আমার এই সিরিজ কানেকশনটাতে কি আমি কোনো কানেকশন দিব না, অর্থাৎ এখানে কোনো কানেকশন আসবে না, এটা ওপেনই থাকবে। আর যদি এটা এভাবে গ্রাউন্ডের সাথে সলিডলি গ্রাউন্ডেড থাকে, অর্থাৎ একদম ডিরেক্ট গ্রাউন্ডে কানেক্ট করে দিচ্ছি কোনো ইম্পিডেন্স ছাড়া, তখন জাস্ট এটাকে কি করে দিব, শর্ট করে দিব। তারপর আরেকটা টেকনিক আছে গ্রাউন্ড করার, সেটা আমরা জানি। যদি আমরা এরকম সিনারিও হয় যে আমরা সলিডলি গ্রাউন্ড না, আমরা বেসিক্যালি হচ্ছে একটা ইম্পিডেন্সের থ্রুতে বা একটা রিঅ্যাকট্যান্সের থ্রুতে বেসিক্যালি হচ্ছে গ্রাউন্ড করেছি, তখন বেসিক্যালি এই ইম্পিডেন্সের মান এখানে হচ্ছে এখানে অ্যাড করে দিব এবং তার মানের 3 গুণ পরিমাণ ইম্পিডেন্স এখানে অ্যাড করে দিব। 3টা কেন আসে এটা আমি ডিটেইলসে ক্লাসে এক্সপ্লেইন করছিলাম, ঠিক আছে? তো এটাই ছিল বেসিক্যালি আমাদের ট্রান্সফরমারের জন্য জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক ড্র করার যে টেকনিকটা আমরা দেখেছিলাম সেটা। তো আজকে বেসিক্যালি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ফল্ট অ্যানালাইসিস দেখা, আনসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিস এবং আনসিমেট্রিক্যাল ফল্ট অ্যানালাইসিসের যে প্রথম ক্যাটাগরি সেটা আমাদের দেখা, সেটা হচ্ছে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এবং এই ফল্টটাই সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? এই ফল্টটাই সবচেয়ে বেশি হয়। আচ্ছা, সো এটাকে আমরা এসএলজি ফল্টও বলতে পারি, এসএলজি ফল্ট।
এটা বেসিক্যালি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড এর সংক্ষিপ্ত রূপ, অথবা নর্মাল এলজি ফল্ট আমরা বলে থাকি। ঠিক আছে, সো আমরা একটা সিনারিও ধরে নিই, আমরা এখানে বেশ কিছু সিম্পলিফিকেশন ধরবো, যেটা আমরা অলরেডি বলে রেখেছিলাম যে লোড কারেন্ট জিরো বা আদার্স অনেক জিনিস আমরা এখানে বিবেচনা করবো। তো আমরা একটা জেনারেটর চিন্তা করি, জেনারেটর যে বাসে কানেক্টেড আছে এবং ওই বাসে আমরা একটা এলজি ফল্ট করব, তারপর বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের অ্যানালাইসিসটা শুরু করবো। তো আমরা একটা হচ্ছে জেনারেটর, নর্মাল একটা জেনারেটর ড্র করি প্রথমে। ঠিক আছে, এটা ধরলাম হচ্ছে আমাদের নিউট্রাল কানেকশনটা, এখানে একটা ফেজ আছে, এখানে একটা ফেজ আছে, এখানে ধরলাম আরেকটা ফেজ আছে, এখানে ধরলাম আরেকটা ফেজ আছে। ঠিক আছে, তারা এইভাবে কানেক্টেড এবং প্রত্যেক ফেজেরই একটা নির্দিষ্ট কি আছে, রিঅ্যাকট্যান্স আছে নিজস্ব। রিঅ্যাকট্যান্স গুলো ড্র করে দিচ্ছি, রিঅ্যাকট্যান্স পেয়ে গেলাম, এবং নিউট্রালটা ডেফিনেটলি গ্রাউন্ডের সাথে ধরলাম একটা রিঅ্যাকট্যান্সের থ্রুতে কানেক্টেড। ঠিক আছে, এটা ধরলাম একটা ফেজ, এটা ধরলাম আরেকটা ফেজ, এবং এটা ধরলাম হচ্ছে আমার আরেকটা ফেজ। ঠিক আছে, এটা তো বেসিক্যালি প্রথমে একটা বাসের সাথে কানেক্টেড থাকবে। তো আমার হচ্ছে আর ফেজ ধরলাম, এটা বেসিক্যালি হচ্ছে বি ফেজ, এটা ধরলাম হচ্ছে ওয়াই ফেজ। তাহলে খেয়াল করে দেখি সিনারিওতে আমরা কিন্তু ফল্ট অ্যানালাইসিস করছি। ঠিক আছে, তার মানে আফটার ফল্টের সিনারিও গুলোই আমাদের কাছে কি থাকবে, মুখ্য হিসেবে গণ্য হবে। ঠিক আছে, এখানে বেশ কিছু অ্যাজাম্পশন আমরা ধরে নিয়েছিলাম, যে একটা অ্যাজাম্পশন ছিল মানে প্রি ফল্ট কারেন্ট, এটা আমরা কি ধরে নিব, মানে জিরো ধরে নিব, অর্থাৎ নো লোড কন্ডিশন আমরা বিবেচনা করব। এটা আমরা মাথায় রেখেছিলাম যে নো লোড কন্ডিশন ছিল। ঠিক আছে, এবং এটার এক্সপ্লেনেশনও দিয়েছিলাম যে কেন নো লোড অথবা কি বলে লোড কারেন্ট কেন জিরো ধরবো, এটাও ক্লাসে আমি এক্সপ্লেন করেছিলাম, তো ওই দিকে আর যাচ্ছি না। তো শুরুতে আমরা এটা ধরে নিচ্ছি যে আমার একটা ট্রান্সফরমার নর্মাল অপারেশন হচ্ছে, চলছে। ঠিক আছে, তো হঠাৎ করে একটা ফেজ তার এখানে ফল্ট হলো, তো ফল্ট হয়ে একটা ফেজ কি হয়ে গেল, গ্রাউন্ড হয়ে গেল। আমি গ্রাউন্ডের সাথে ডিরেক্ট কানেকশনটা দেখাই দিই। সো একটা ফেজ কি হয়ে গেছে, গ্রাউন্ডেড হয়ে গেছে। তো যেহেতু গ্রাউন্ডেড হয়ে গেছে, দেখেন প্রতিটা ফেজ দিয়ে কিন্তু কি কারেন্ট যাবে, এই আই ফেজ দিয়ে কারেন্ট যাবে, তারপর হচ্ছে বি ফেজ দিয়ে কারেন্ট যাবে আইবি, এবং ইয়েলো ফেজ দিয়ে কারেন্ট যাবে আই ওয়াই। এবং স্বাভাবিকভাবে আমি অলরেডি বলেছি, যেহেতু ফল্ট হওয়ার আগে আমরা নো লোড কন্ডিশন ধরেছি, তার মানে এদের কারেন্ট কি হবে, জিরো। এদের কারেন্টের মান কি হবে, জিরো। এবং শুরুতে আই আর এর ভ্যালুটা জিরো থাকলেও কিন্তু যেহেতু ফল্ট হয়ে গেছে, ফল্ট হওয়ার পর আই আর এর ভ্যালু আর জিরো হবে না, এদিক দিয়ে এখন কি হবে, কারেন্ট ফ্লো হবে। আর যেহেতু এটা ফল্টি ফেজ, এই ফল্টি ফেজ দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে এটাই কি আমার ফল্ট কারেন্ট। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি যে আমার আই আরটাই বেসিক্যালি কি আমার ফল্ট কারেন্টের সমান হবে। তো আমি ফল্ট অ্যানালিসিস আসলে কি করি, এই ফল্ট কারেন্টটাই বের করাই তো আমার হচ্ছে মুখ্য উদ্দেশ্য থাকে, তাই না? তো সামহাও আমি যদি এই আই আর কারেন্টটা বের করে ফেলতে পারি, তাহলে আমার উদ্দেশ্য কমপ্লিট হয়ে যাবে, তার মানে আমি ফল্ট কারেন্টটা বের করে ফেলতে পারবো। সো এই টেকনিকটা করার জন্যই বেসিক্যালি হচ্ছে আমাদের আজকের সকল আয়োজন। সো দ্যাটস ওয়াই এই হচ্ছে কারেন্ট সিনারিও, আর আমাদের উদ্দেশ্য কি সেটা হচ্ছে আমরা জানলাম। এখন যে কোনো সিস্টেম অ্যানালাইসিস করার জন্য আগে আমার হচ্ছে নোট করা লাগে কি কি আমি জানি। তার মানে যেহেতু আমি নো লোড কন্ডিশনে আছি, তার মানে আমি অলরেডি এই জিনিসগুলো জানি যে আই আর এটা হচ্ছে আমার ফল্ট কারেন্টের সমান, আই বি এবং আই ওয়াই এদের মান হচ্ছে জিরো। ঠিক আছে, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখি প্রত্যেকটা ফেজের কিন্তু একটা ভোল্টেজও আছে, তাই না? প্রতিটা ফেজেরও নিজস্ব একটা কি ভোল্টেজ আছে। তো এটা যেহেতু আর ফেজ, এটার একটা ভোল্টেজ হচ্ছে ভিআর। এটা যেহেতু ভি ফেজ, এটার ভোল্টেজ হচ্ছে ভিবি। এটা যেহেতু ওয়াই ফেজ, এটার ভোল্টেজ হচ্ছে কি ভি ওয়াই। ঠিক আছে, এখন মজার ব্যাপার হলো যেহেতু এই আর ফেজটা গ্রাউন্ডের সাথে ডিরেক্টলি কানেক্টেড হয়ে গেছে, এই ভি আর এর ভ্যালুটাও কি আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাওয়ার ফলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে আমি মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে ডিকোড করতে পারছি যে এই সিনারিওতে, অর্থাৎ সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট সিনারিওতে এই মানগুলো বা এই সম্পর্কগুলো আমার আগে থেকেই জানা। তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে আইএফ কত সেটা বের করা, এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য ফল্ট অ্যানালাইসিসের। এবং এইটা বের করতে হলে আমাকে যা যা করতে হবে আমি তাই করব। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই খেয়াল করে দেখি এখানে আমাকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে আইএফ বের করা, এবং আইএফ এর সাথে ইনডিরেক্টলি ইনভলভ হচ্ছে এই আইআর। সো এই আইআরটাকে যদি আমি বের করতে চাই, এই আইআর
এইটা ইজ ইকুয়াল টু, আমি জানি যেহেতু সিস্টেম আনব্যালেন্সড হয়ে গেছে, এটা বেসিক্যালি কি আমার তিনটা কম্পোনেন্টে আমি ভাগ করে ফেলি, তাই না? সেটা হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্সের কম্পোনেন্ট, সেটা হচ্ছে আমার নেগেটিভ সিকোয়েন্সের কম্পোনেন্ট, এবং সেটা হচ্ছে কি আমার জিরো সিকোয়েন্সের কম্পোনেন্ট। তো সামহাউ যদি আমি এই তিনটা কম্পোনেন্টের মান বের করে ফেলতে পারি, তাদের তিনটা ফেজরকে যোগ করলেই কি আমি আইআর এর ভ্যালুটা পেয়ে যাব, তাই না? সো আইআর এর ভ্যালুটা পাওয়ার জন্য আমাকে এই কাজটা হচ্ছে করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা একটা সম্পর্ক জানি। দেখেন ওই এখানে কিন্তু অন্যান্য ফেজের ভ্যালুগুলোর মান আমি কিন্তু অলরেডি জানি, এদের মান কি জিরো, কারণ নো লোড কন্ডিশন আমি ধরেছি। সো এখন আমাকে হচ্ছে আইআরটা ভ্যালুটা বের করতে হবে, অর্থাৎ আফটার ফল্ট, তাই না? সো এই কারণে আমরা কি জানি, আমরা একটা ম্যাট্রিক্সের সম্পর্ক পড়েছিলাম। সম্পর্কটা ছিল অনেকটা এরকম, যে যদি সামহাউ আমাকে সিমেট্রিক্যাল কম্পোনেন্ট বের করা লাগে ফেজ গুলোর মান থেকে, তখন এই ম্যাট্রিক্সটা আমাকে হচ্ছে বেসিক্যালি কি করতে হয়, ইউজ করতে হয়। এই যে ফেজ থেকে যদি আমার সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মান বের করা লাগে, তখন আমার কি এই ম্যাট্রিক্সটা ইউজ করতে হয়। তো আমরা বেসিক্যালি এই ম্যাট্রিক্সটা ইউজ করি সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মানটা কি করব, বের করব। আবারও বলতেছি, এই যে মাত্র আমি আপনাকে যে ম্যাট্রিক্সটা দেখালাম, এই ম্যাট্রিক্স গুলো অবশ্যই 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 আপনাদের মাথায় রাখতে হবে। পরীক্ষার হলে আপনি তো এটা ডিরাইভ করে বের করবেন না, তাই না? তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তো আমি চাচ্ছি আইআরটা বের করতে, আইআর বের করার জন্য আমার যা যা করা লাগে সেটা আমি করবো। তার মানে আমি সিমেট্রিক্যাল কম্পোনেন্টের মান বের করবো। প্রথম হচ্ছে জিরো ফেজ, প্রথম হচ্ছে পজিটিভ ফেজ, তারপর হচ্ছে নেগেটিভ ফেজ। এইটার মানটা আমি বের করে ফেললাম। দেন এটার ফর্মুলা হচ্ছে 1/3 অফ 1 1 1 1 1 আলফা, আলফা স্কয়ার, আলফা স্কয়ার, আলফা, এবং এই পাশে আছে হচ্ছে আই আর, আই ওয়াই, এবং এই পাশে আছে হচ্ছে আই বি। এখন আপনি খেয়াল করে দেখেন, এই মানগুলো কিন্তু আপনি জানেন, অর্থাৎ আই ওয়াই এর মান এটা জিরো, অলরেডি আপনি এখান থেকে জানেন। আই বি এর মান এটা জিরো, অলরেডি আপনি এখান থেকে জানেন। এবং আই আর এর মানটাই কিন্তু কি আমার ফল্ট কারেন্ট, যেটা আপনি অলরেডি এখানে ক্লেমটা করে আসছেন। এই যে এখানে ক্লেমটা করে আসছেন কিসের বেসিসে, এই যে এই সম্পর্কটার বেসিসে বা এই কন্ডিশনটার বেসিসে। তো দ্যাট মিন্স আমি যদি এটাকে একটু রিপ্লেস করি, তাহলে দেখা যাচ্ছে আমি দেখতে এরকম একটা জিনিস পাবো। সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, এদের প্রত্যেককে রিপ্লেস করে দিলে আলটিমেটলি আবার না লিখে আমি এইখানেই হচ্ছে মেইনলি এটাকে রিপ্লেস করে দিই। সো এই জায়গাগুলোতেই আমি কি পাবো, তাদের মানগুলো পেয়ে যাব। সেটা হচ্ছে আই এফ হবে আই আর এর জায়গায়, আর বাকি দুটো কি আসবে, জিরো। এখন আমি প্রত্যেকটা কম্পোনেন্টের মান বের করার চেষ্টা করি, খুব ইজিলি মানগুলো বেরিয়ে যাবে। সেটা হচ্ছে আমি আই আর নট এর মানটা যদি বের করার চেষ্টা করি, সামনে থাকবে হচ্ছে 1/3, এবং মাল্টিপ্লাই, এক দিয়ে মাল্টিপ্লাই হবে আই এফ, 1 দিয়ে মাল্টিপ্লাইড হবে জিরো, 1 দিয়ে মাল্টিপ্লাইড হবে জিরো। তো জিরো দিয়ে মাল্টিপ্লাইড করে তো আসলে জিনিসগুলো জিরোই থাকবে, তার মানে 1 ইন্টু আই এফ, এইটার ভ্যালুটাই কি শুধু আই এফ হিসেবে থাকবে। তার মানে আমি আই আর নট এর মানটা আসলে পাচ্ছি IF divided by 3। তার মানে আমার জিরো সিমেট্রিক্যাল কম্পোনেন্ট আর ফেজের জন্য সেটা হচ্ছে ফল্ট কারেন্টের 1/3। ঠিক আছে, এটা একটা সম্পর্ক আমি পেলাম। দেন আমি হচ্ছে বের করার চেষ্টা করব পজিটিভ সিকোয়েন্সের যে মানটা সেটা। এবং আপনি যদি একটু দূরদর্শী হন, তাহলে আসলে বুঝতে পারবেন এই দুইটা সংখ্যা জিরো হয়ে যাওয়ার ফলে আসলে এই পরের দুই যেই এলিমেন্ট, এটা দিয়ে মাল্টিপ্লিকেশন আসলে কোনো চেঞ্জ আসবে না, কারণ জিরো দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কি সেটা জিরোই হয়ে যায়। সো দ্যাটস ওয়াই এই ওয়ান এর সাথে আবার আইএফ মাল্টিপ্লাই হবে, এবং আমি সেটাকে পাবো কি আইএফ, এবং এটাতেও আমি পাচ্ছি হচ্ছে আইএফ বাই 3। তারপর বেসিক্যালি হচ্ছে আমি নেগেটিভ সিকোয়েন্সের বা নেগেটিভ কম্পোনেন্টের মানটা আমি হচ্ছে বের করার চেষ্টা করব। সেটা হচ্ছে আই আর 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 ইন্টু সিমিলার জিনিস, এটার সাথে এটা মাল্টিপ্লাইড হবে, জিরোর সাথে মাল্টিপ্লিকেশনে কোনো ভ্যালু আসবে না। দ্যাট মিন্স এটাও হয়ে যাচ্ছে আইএফ, এবং এটার ভ্যালু আসতেছে আইএফ বাই 3। এবং মজার ব্যাপার হলো এদের তিনজনের মানই কি হুবহু সেম ভ্যালু আসছে, হুবহু সেম ভ্যালু আসছে। তো তার মানে আমি আফটার ফল্ট অ্যানালাইসিসটা যদি করতে চাই, তাহলে আমার এই প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আমাকে কি করতে হবে, তার ইকুইভ্যালেন্ট যে সার্কিটটা বা সিকোয়েন্স নেটওয়ার্কটা ছিল সেটা আঁকতে হবে। কারণ দেখতেই পাচ্ছি যে কারেন্টকে আমি তিনটা কম্পোনেন্টে ভাগ করেছি। উদ্দেশ্য কি, আমি আইআর কে বের করব। এই যে তিনটা কম্পোনেন্টে ভাগ করেছি, এই তিনটা কম্পোনেন্টে ভাগ করার ফলে আমার কারেন্ট গুলো কি সেম সার্কিটেই ডিফারেন্ট ডিফারেন্ট রিঅ্যাকট্যান্স ফেস করবে। সো ডিফারেন্ট ডিফারেন্ট রিঅ্যাকট্যান্স ফেস কে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কি সিকোয়েন্স নেটওয়ার্ক ও ডিফারেন্ট ডিফারেন্ট এঁকেছিলাম। সো আপনাদের যদি মনে থাকে, তাহলে আমরা সিনারিওটা এরকম এঁকেছিলাম যে একটা জেনারেটরের পজিটিভ সিকোয়েন্সের নেটওয়ার্কটা ছিল দেখতে দেখতে অনেকটা এইরকম, যে জেনারেটরের নিজস্ব রিঅ্যাকট্যান্স এবং
সাথে তার হচ্ছে ভোল্টেজ সোর্স, অর্থাৎ নর্মাল যে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম যেটা, সেটা এটা হচ্ছে তার টার্মিনাল পোর্শন। এবং এটার ভেতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে? এটার ভেতর দিয়ে যাচ্ছে হচ্ছে, আমরা যেহেতু একটা ফেজ নিয়ে কথা বলতেছি, আর ফেজের পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট। এবং এটা হচ্ছে আমার পজিটিভ সিকোয়েন্সের ইম্পিডেন্স, এটা হচ্ছে আমার ওই আর ফেজের হচ্ছে ভোল্টেজ। এবং এইটার যে করেসপন্ডিং এগেনিস্টে ভোল্টেজ যে ড্রপটা আমরা লিখেছিলাম, সেটা হচ্ছে VR1 পজিটিভ সিকোয়েন্সের জন্য, এবং এটার ভ্যালু ছিল ER মাইনাস IR1 Z1। অবশ্যই আপনাদের এটা মনে থাকতে হবে, ঠিক আছে? দেন আবার এই সেম জেনারেটরটার ভিতর দিয়ে যখন এই নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টটা যাবে, সে আসলে যে সার্কিটটা দেখতে পাবে, সেটা আমি বলেছিলাম নেগেটিভ সিকোয়েন্সের কারেন্ট ড্র করার জন্য জাস্ট আপনি হচ্ছে ভোল্টেজ সোর্সটা কমিট করে দিবেন, এবং জাস্ট সেট টু বা ডিফারেন্ট একটা ভ্যালু ইম্পিডেন্সের দিয়ে সেটা আমি রিপ্লেস করে দিলাম। এটা বেসিক্যালি হচ্ছে আমার টার্মিনাল পজিশনের অবস্থা। এবং এটার ভেতর দিয়ে অবশ্যই আমার নেগেটিভ সিকোয়েন্সের কম্পোনেন্টে কারেন্ট আছে, এবং এইটার করেসপন্ডিং যে টার্মিনাল ভোল্টেজ ড্রপটা হবে, সেটা হচ্ছে VR ফেজের নেগেটিভ সিকোয়েন্সের কম্পোনেন্ট, এবং এটার ভ্যালু হবে মাইনাস IR2 Z2। দেন এই জেনারেটরটার ভেতর দিয়েই যখন আবার হচ্ছে জিরো সিকোয়েন্সের কারেন্টটা যাবে, তখন আমরা ওইটার জন্য কি আমরা দেখেছিলাম, আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট বা হচ্ছে সিকোয়েন্স নেটওয়ার্কটা কেমন হয় সেটা আমরা চেক করেছিলাম। তো এটা আমাদের কাছে নতুন কিছু নয়, ঠিক আছে? আমি এই ভদ্রলোকদের সাইজ একটু চেঞ্জ করে দিই, এরা যথেষ্ট জায়গা নিয়ে নিচ্ছে। এদেরকে একটু ছোট করে দিলাম, ঠিক আছে? আশা করি দেখতে কোনো অসুবিধা হচ্ছে না, এবং আমার একটু জায়গা লাগবে, সো দ্যাটস ওয়াই আমি এদেরকে একটু প্ল্যাটফর্ম দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো এখন আমি হচ্ছে জিরো সিকোয়েন্সের জন্য আমার সিনারিওটা ড্র করার চেষ্টা করছি। জিরো সিকোয়েন্সের জন্য হ্যাঁ, ইশতিয়াক আপনি হাত রেইজ করেছেন, আপনি বলেন কি প্রশ্ন আপনার? স্যার আসসালামু আলাইকুম। স্যার হচ্ছে এটা ক্লাসে মনে হয় বলছিলেন, আমি ঠিক মনে নেই। তো যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে স্যার, মানে একই কম্পোনেন্টস এ তিনটা জিনিস আলাদা কেন? এটা যদি একটু বলতেন বুঝতে সুবিধা হতো। আর দ্বিতীয়ত হচ্ছে স্যার, পজিটিভে যে নেগেটিভের বেলা যে ওই যে সোর্সটা অমিট করতেছি, অমিট কেন করলাম? আর এই যে ইম্পিডেন্সটা, মানে ধরেন যদি অমিটও করি তাহলে তো দুইটাই করা উচিত, ইম্পিডেন্সও করা উচিত। ইম্পিডেন্স কেন থেকে যাইতেছে? মানে আবার হচ্ছে জিরো সিকোয়েন্স যেটা জিরো সিকোয়েন্স আবার অনেকটা আলাদা, একেবারে আলাদা হয়ে যায়। এটা কেন স্যার একটু বলেন। প্রথমত প্রথমত এই যে সার্কিট গুলো ড্র করতেছি, এটা আসলে আমার অ্যানালাইসিসের সুবিধার জন্য আমি ড্র করতেছি, এবং এখানে আসলে ফেজ একটাই আছে, ফেজ তিনটা না। এই আর ফেজ, এই একটা ফেজের অ্যানালাইসিস করতেছি, তার ভেতরে কারেন্ট গুলোকে আমি তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্টে ভাগ করে নিছি আমার অ্যানালাইসিসের সুবিধার জন্য। আবারও কি বলতেছি, আমার অ্যানালাইসিসের সুবিধার জন্য। এখন স্বাভাবিকভাবে যেহেতু তিনটা কম্পোনেন্ট বা তিনটা ব্যালেন্সড কম্পোনেন্টে আমি হচ্ছে ভাগ করে নিয়েছি আমার কারেন্টটাকে, তো এখন এই কারেন্ট গুলো এই সার্কিটটা বা এই জেনারেটরের সার্কিটটা আসলে কিভাবে দেখবে বা কিভাবে তারা রিফারেন্স ফেস করবে, সেইটারই একটা হচ্ছে রিপ্রেজেন্টেশন আমরা হচ্ছে সিকোয়েন্স নেটওয়ার্কে দেখি। এখন স্বাভাবিকভাবে ভোল্টেজ সোর্স এই জিনিসটা আমরা হচ্ছে আমি এটা ক্লাসে বলছিলাম যে একদম নর্মাল অবস্থায় ব্যালেন্স থাকলে সার্কিটে যে কারেন্টটা থাকে, বেসিক্যালি পজিটিভ সিকোয়েন্স ওই অবস্থাটাকে নির্দেশ করে, ঠিক আছে? অর্থাৎ পজিটিভ সিকোয়েন্সে আপনি হচ্ছে যেরকম রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম পান, ওইটা বেসিক্যালি হচ্ছে একদম নর্মাল অবস্থায় ব্যালেন্সড সার্কিটেও আপনি হচ্ছে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটাও কি ওইটাই আঁকবেন বা নর্মাল রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামটা পাবেন। আর নেগেটিভ সিকোয়েন্সের কারেন্টের এবং জিরো সিকোয়েন্সের কারেন্টের আসলে একটু স্পেশালিটি, এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটা ক্লাসে আলোচনা করছিলাম কিনা, এটা একটা ভালো প্রশ্ন যে কেন আমি হচ্ছে ভোল্টেজ সোর্সটা এইখানে দিলাম না, বা কেন হচ্ছে আমি হচ্ছে পজিটিভ সিকোয়েন্সে রাখলাম। খেয়াল করে দেখেন, আলটিমেটলি আমার ফেজে কিন্তু ভোল্টেজ ইয়ার বা আর ফেজে যে ভোল্টেজটা আছে, আমি যখন সবগুলোকে যখন কম্বাইন করব, আপনি একটু পরেই দেখতে পাবেন ভোল্টেজ সোর্সে বা ভোল্টেজের থাকার বিষয়টা, এটা আসলে একটা ফেজে থাকলেই আমার কাজটা হয়ে যাচ্ছে। বারবার অন্য ফেজগুলোতে ভোল্টেজ সোর্স দিলে এটা জাস্ট মেয়ারলি রিপিটেশন ছাড়া আর কিছু হবে না। তো এটা যদি ইন ডিটেইলসে এক্সপ্লেন করতে যাই, আমার বেশ কিছুটা সময় লেগে যাবে। আপনি এটা নোট করে রাখেন, আমি হয়তো ক্লাসে জাস্ট এই জিনিসটাই আপনাকে বোঝাবো যে ভোল্টেজ সোর্সটা কেন আমরা হচ্ছে এই পজিটিভ সিকোয়েন্সে। আচ্ছা, এর প্রশ্নটা তো স্যার আপনার যে করেসপন্ডিং আপনি যে যুক্তিটা দিলেন যে স্যার বারবার রিপিটেশন হবে, তাহলে হোয়াট অ্যাবাউট আমরা রিপিটেশন যদি হয়, তাহলে আচ্ছা আমরা পজিটিভ সিকোয়েন্সে না দিয়ে আমরা নেগেটিভ সিকোয়েন্সে একটা দিতাম,
তাহলে তো রিপিটেশনের সমস্যাটা ছিল না। এই প্রশ্নটাও আসতে পারে। তো আমি যেই জিনিসটা আপনাকে আমি বলবো যে আপাতত আমাকে বিলিভ করে নেন এবং ক্লাসে যখন টপিকটা আবার পড়ানো হবে, নেক্সট ফলটাও দেখবেন সিনারিওটা বারবার আমি এইভাবে ড্র করতেছি, জাস্ট আমাকে আবার একটু মনে করাই দিবেন, ঠিক আছে? তখন হয়তো ক্লাসে আমি ডিটেলসে জিনিসটা এক্সপ্লেন করে দিব, বাট আজকের এজেন্ডাটা আসলে ওইদিকে আর আমি যেতে যাচ্ছি না। দেন আমি আপনি থার্ড যেই প্রশ্নটা করলেন, জিরো সিকোয়েন্সের নেটওয়ার্কটা ডিফারেন্ট কেন হয়? আসলে দেখেন সিনারিওটা হচ্ছে, আমরা প্রথমত ধরে নিচ্ছি এগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল কম্পোনেন্ট, হ্যাঁ? রিয়েলি এগুলো এক্সিস্ট করে কিনা এটা আসলেই একটা কোশ্চেন। আমরা হচ্ছে আমাদের অ্যানালাইসিস সহজ করার জন্য এদেরকে এই কম্পোনেন্টে হচ্ছে ভাগ করে নিচ্ছি এবং আলটিমেটলি অ্যানালাইসিস শেষে সবগুলোকে মার্জ করে ওই একটা ফেজেই আসলে আমরা জিনিসটা রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? আর যেহেতু তারা ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্টের কারেন্ট এবং তাদের ক্যারেক্টারিস্টিক্সটা ডিফারেন্ট, সো দ্যাটস ওয়াই তাদের সার্কিটে তারা নিজেদেরকে অন্যভাবে বা রিয়েক্টেন্সটা ফেসও করে ডিফারেন্ট ভাবে। এই কারণেই আসলে আমরা ডিফারেন্ট ওয়েতে এই সার্কিট গুলোকে রিপ্রেজেন্ট করি। আর জিরো সিকোয়েন্সের কারেন্ট এটা স্পেশাল, আমরা বলেছিলাম, কারণ এটা আসলে গ্রাউন্ড দিয়ে ফ্লো করার চেষ্টা করে। গ্রাউন্ডের যদি কোনো রাস্তা না থাকে এটা ফ্লো হয় না। সো দ্যাটস ওয়াই এইটা ওই গ্রাউন্ডের যেই এলিমেন্ট গুলো থাকে, গ্রাউন্ডের সাথে কানেক্টেড এলিমেন্ট গুলোকেও তার ইকুইভ্যালেন্ট সার্কিটে বিবেচনায় আনা লাগে, ঠিক আছে? সো এই কারণে একটু ডিফারেন্ট হয়ে যায় এটার চেহারাটা দেখতে। ইন শর্ট, প্রশ্নের উত্তরটা এইভাবেই দিলাম। ডিটেলস ইনশাল্লাহ আমরা হয়তো ক্লাসে আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, সো আজকের এজেন্ডাতে আমি হচ্ছে ফিরে যাচ্ছি। সো খেয়াল করে দেখি আমরা হচ্ছে এখন হচ্ছে জিরো সিকোয়েন্সের জন্য আমরা আমাদের কারেন্ট, জিরো সিকোয়েন্সের কারেন্ট আসলে এই যে জেনারেটরটাকে যেভাবে দেখবে বা যেভাবে সে পথটা ঘুরবে, সেই পথটা যদি আমরা আঁকি, সেটা হচ্ছে আমাদের জিরো সিকোয়েন্সের নেটওয়ার্ক। সেটা ছিল যে আপনি নর্মাল রিঅ্যাকট্যান্সটা তো দিবেনই, সাথে এই যে নিউট্রালের সাথে কানেক্টেড যে জেডএনটা আছে সেটাকেও আপনাকে অ্যাড করতে হবে এবং ডেফিনেটলি সেটার সাথে 3 মাল্টিপ্লাই করে অ্যাড করতে হবে এবং 3 এর এই মহত্বটা আমি ক্লাসে অনেক সময় নিয়ে এক্সপ্লেন করছিলাম, ঠিক আছে? সো এই কারণে এখানে আর এক্সপ্লেন করতেছি না। আশা করি আপনি জানেন কেন এখানে 3 আসলো। সো ডেফিনেটলি এদিক দিয়ে হচ্ছে আর ফেজের জিরো সিকোয়েন্সের কম্পোনেন্টের কারেন্টটা যাবে এবং স্বাভাবিকভাবে এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হচ্ছে ভি আর নট ইজ ইকুয়াল টু আই, মাইনাস হবে একটা। এই মাইনাসটা কেন আসে ডেফিনেটলি আমি এটা কেসিএল দিয়ে দেখাইছিলাম ক্লাসে, মাইনাস সরি কেভিএল দিয়ে দেখাইছিলাম, কে আর নট জেড নট প্লাস থ্রি জেড এন, এটা দিয়ে হচ্ছে আমরা কাজটা চালাই ফেলছি, ঠিক আছে? এখন আপনি খেয়াল করে দেখেন কারেন্টের দিকে তাকান। এই যে পজিটিভ সিকোয়েন্সের কারেন্ট যেটা, এই যে নেগেটিভ সিকোয়েন্সের কারেন্ট যেটা, এবং এই যে জিরো সিকোয়েন্সের কারেন্ট, এদের মাঝে আপনি কোনো প্যাটার্ন দেখতে পারেন কিনা? আপনি দেখেন এদের ভ্যালুগুলোর দিকে তাকায় দেখেন। এদের ভ্যালুগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে খেয়াল করবেন এরা আসলে এক্স্যাক্টলি সেম ভ্যালু, একই কারেন্ট। আইআর নোটের ভ্যালু যা, আইআর ওয়ান এর ভ্যালু তা, আইআর টু এর ভ্যালু তা, এবং এটার ভ্যালু হচ্ছে ফল্ট কারেন্টের 1/3। এখন আপনি আমাকে বলেন কতগুলো এলিমেন্টের ভেতর দিয়ে যদি একই কারেন্ট ফ্লো করে, ওই এলিমেন্ট গুলো আসলে কিভাবে কানেক্টেড থাকবে? আমাকে বলেন তো কেউ। ডেফিনেটলি তারা সিরিজে কানেক্টেড থাকে। সো দ্যাট মিনস আমি আসলে বুঝতে পারতেছি। হ্যাঁ, কে প্রশ্ন করতেছেন বলেন? না স্যার, স্যার আমার ফোনে স্যার, আমি তো হোস্ট স্যার, এখন স্যার আমার ফোনে চার্জ সাজাতেছে কমে স্যার, আমি বাইরে তো স্যার আর কি স্যার একটু বললাম আর কি স্যার, কারণ আমি যখন মানে মিটিং ক্রিয়েট করছি তো আমি স্যার এখন যদি ফোনে চার্জ হলো স্যার আছে 6% স্যার, কিন্তু আপনি আমাকে হোস্ট বানাই দেন তাইলে হবে। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। সো কাইন্ডলি হচ্ছে কথা থাকলে আপনি হ্যান্ড রেজ করবেন আর কি, আমি আপনার রেসপন্স নিব, সমস্যা নেই, বাট হঠাৎ ইন্টারাপ্ট করলে আমার একটু অসুবিধা হয় ফ্লোতে। তো আমরা আসলে বুঝতে পারলাম যে এরা আসলে বেসিক্যালি সিরিজে কানেক্টেড। তো সিরিজে কানেক্টেড বেসিক্যালি কিভাবে থাকে, ধরেন দুইটা এলিমেন্ট এরকম আছে, স্বাভাবিকভাবে আমি ওইভাবে এদের মতো প্যাটার্নটা দিয়ে আঁকাই, ধরলাম এরকম একটা এলিমেন্ট, এরকম একটা এলিমেন্ট, এরকম একটা এলিমেন্ট, এরা সিরিজে কানেক্টেড করতে চাই আমি, তাহলে এদেরকে কি করতে হবে? এই যে এইখান দিয়ে যে কানেকশনটা আসে এটা এইভাবে দিব, এটা এইভাবে দিব, তারপর এটাকে কি করবো এভাবে দিয়ে দিব। তার মানে বেসিক্যালি তারা কি কিসে কানেক্টেড হয়ে যাবে? সিরিজে কানেক্টেড হয়ে যাবে। তো আমাদের এখানেও বেসিক্যালি সেম কাজটাই আমাদের করতে হবে। আমরা এদেরকে সিরিজে কানেক্ট করতে চাই, এদেরকে সিরিজে কানেক্ট করতে চাই। তো আমরা কি করলাম, এই কানেকশনটাকে আমরা এইখানে বর্ধিত করলাম, দেন এই কানেকশনটাকে আমরা এইখানে বর্ধিত করলাম, দেন এই কানেকশনটাকে নিয়ে আমরা আবার
এইখানে দিয়ে দিলাম, তার মানে এটা বেসিক্যালি এখন কি কানেক্টেড, মানে কানেকশনে কানেক্টেড হয়ে গেছে, সিরিজ কানেকশনে কানেক্টেড হয়ে গেছে। তো সিরিজ কানেকশনে যদি কানেক্টেড হয়ে যায় তাহলে এখন তাদের অ্যানালাইসিসটা করা আমার জন্য খুব 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 ইজি, খুব ইজি। আমি আসলে কি বের করতে চাই, আমার উদ্দেশ্যটা হচ্ছে সামহাউ কোনোভাবে যদি আমি আইএফ এর ভ্যালুটা বের করতে চাই, এই আইএফ এর ভ্যালুটা বের করতে চাই, আইএফ এর ভ্যালুটা বের করার জন্য আমি দেখলাম যে আমার আইআর এর সহায়তা নিতে হবে। আইআর এর সহায়তা বেসিক্যালি কিভাবে পাবো, এই কম্পোনেন্ট গুলোর মান বের করতে হবে। তো আমি পরবর্তীতে দেখতে পাইলাম যে আইএফ এর সাথে এই কম্পোনেন্ট গুলোর ডিরেক্ট সম্পর্ক আছে। তো সামহাউ যদি আমি এই কম্পোনেন্ট একটার মান বের করে ফেলতে পারি, সামহাউ এই আইআর নট এর মানটাই ধরলাম আমি বের করে ফেলছি, এটার সম্পর্ক কি আইএফ ডিভাইডেড বাই 3, তার মানে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই কি আমার কাজটা হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি আমি তখন সাকসেসফুলি এই কাজটা করে ফেলতে পারবো। তাহলে এখন খেয়াল করে দেখেন, এরা বেসিক্যালি সিরিজে আমি তাদেরকে কানেক্ট করলাম। এখন আমাদের আরেকটা কি বলে পাওয়ারফুল টুল আছে বা পাওয়ারফুল সম্পর্ক আছে, সেটা হচ্ছে এই দেখেন ভি আর ভোল্টেজটার ভ্যালু কত, 0, কারণ এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে গেছে, এটা কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে গেছে, এই কারণে এটার ভ্যালু 0। এবং এই ভোল্টেজের ক্ষেত্রেও কিন্তু কি আমরা এটাকে কম্পোনেন্টে ভাগ করতে পারি, তার মানে ভি আর এটাকে আমরা চাইলে ভি আর 1 এর কম্পোনেন্ট প্লাস ভি আর এর নেগেটিভ কম্পোনেন্ট প্লাস ভি আর এর 0 কম্পোনেন্ট এটা করতে পারে। আর ভিআর এর ভ্যালু 0, তার মানে এই তিনটা কম্পোনেন্টের যোগফল কি হবে, 0 হবে। তো এই তিনটা কম্পোনেন্টের যোগফল 0 হবে, এইটা আমার জন্য একটা বড় একটা টার্নিং পয়েন্ট। কেন? কারণ এই যে দেখেন VR1 এর মানটা কত সেটা কিন্তু আপনি অলরেডি এখানে বের করে রাখছেন, এই VR2 এর মানটা কত সেটা কিন্তু আপনি অলরেডি এখানে বের করে রাখছেন, VR0 এর মানটা কত সেখানে কিন্তু আপনি অলরেডি এটা বের করে রাখছেন। তো এখন আপনি কি করবেন, এই মানগুলো এখানে বসাবেন। তো মানগুলো আমি বসাই, মানগুলো যদি আমি বসাইতে চাই তাহলে হচ্ছে পজিটিভ সিকোয়েন্সের জন্য প্রথমে হচ্ছে বসাই। তো VR1 এর মান এটা আমি বসাচ্ছি। সো এখানে আসতেছে হচ্ছে ER মাইনাস IR1 Z1 প্লাস VR2 এর মানটা বসাচ্ছি এখান থেকে মাইনাস IR2 Z2, যেটা বেসিক্যালি হচ্ছে এইটা। তারপর আমি বসাচ্ছি প্লাস VR0 এর মানটা বসাচ্ছি যেটা হচ্ছে এইটা মাইনাস IR0 Z0 প্লাস 3ZN is equal to 0। এখন আমার উদ্দেশ্য হচ্ছে বেসিক্যালি কি এদের ভ্যালুগুলো বের করা। এখন খেয়াল করে দেখেন এই তিনটা কম্পোনেন্টের মান কি সমান, which is IF by 3। তো আমি চাইলে এটাকে IF by 3 দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি, যেই জায়গাগুলোতে আমার এই IR1 আছে, IR2 আছে এবং IR0 আছে। তো আমি এদেরকে IF by 3 তে রিপ্লেস করে ফেলি, এটা আমার জন্য অ্যাডভান্টেজিয়াস। তাহলে আমি হচ্ছে খেয়াল করে দেখেন ভোল্টেজ যে পাশে আছে বাকি সবগুলো কারেন্টের সামনে কি মাইনাস মাইনাস মাইনাস। আমি ভোল্টেজটাকে এক পাশে রেখে বাকি সবগুলো কারেন্ট আরেক পাশে নিয়ে গেলে আমার ইকুয়েশনটা দেখতে সুন্দর হবে। তার মানে আমি লিখতে পারি ER ইজ ইকুয়াল টু বাকি সবগুলো কারেন্টকে এক পাশে নিয়ে যাই, তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে। আর IR1 এটার বদলে আমি লিখতে পারি IF by 3 ইন্টু Z1 মাইনাস এই IR2 এর বদলে আমি লিখতে পারি IF by 3 ইন্টু Z2। খেয়াল করে দেখেন কোথা থেকে আসতেছি ভাই, এই যে এই সম্পর্কটা কিন্তু আমি বিল্ড করে আসছি, এই জায়গা থেকে আমি সম্পর্কটা অলরেডি বিল্ড করে নিয়ে আসছি। সো তারপর মাইনাস IR স্যার প্লাস হবে স্যার, কোথায় প্লাস হবে স্যার আই প্রত্যেকটা আয়ের আগে স্যার এই অপোজিশনে নিতে স্যার। ও হ্যাঁ 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 প্লাস হবে, থ্যাংক ইউ প্লাস হয়ে যাবে। সো IF ডিভাইডেড বাই হচ্ছে 3, আর এইখানে আসতেছে হচ্ছে আমার Z0 প্লাস 3ZN। তো এখানে আমরা চলে আসলাম। তো খেয়াল করে দেখেন এখানে প্রত্যেকটা থেকে IF by 3 আমরা কি করতে পারি, কমন কিন্তু নিতে পারি। সো কমনটা নিয়ে নিই। সো IF by 3 কমন নিয়ে নিলাম, this হচ্ছে Z1 প্লাস Z2 প্লাস Z0 প্লাস 3ZN ইকুয়াল টু আর ফেজের একটা মানে ভোল্টেজ। আমার দরকার কিন্তু IF, তাহলে IF এর চূড়ান্ত যে ভ্যালুটা আমি পাচ্ছি সেটা হচ্ছে 3টাকে উপরে নিয়ে গেলে এটা হয়ে যাবে 3ER ডিভাইডেড বাই, এটাকে আমি নিচে নিয়ে আসতেছি Z1 প্লাস Z2 প্লাস Z0 প্লাস 3ZN। এটাই হচ্ছে আমার সেই মহা ঔষধ বা মহা ফর্মুলা
যেটার মাধ্যমে আমি বেসিক্যালি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড বা এসএলজি ফল্টের জন্য কি করব, এসএলজি ফল্টের জন্য ফল্ট কারেন্ট বের করব, ফল্ট কারেন্ট বের করব। এখন খেয়াল করে দেখেন কিছু কিছু জায়গায় বা কিছু কিছু রেফারেন্সে আপনি বেসিক্যালি দেখবেন যে এইখানে এই কি বলে এই z0 প্লাস 3zn এটা না লিখে তারা লেখে হচ্ছে z ইকুইভ্যালেন্ট। এই z ইকুইভ্যালেন্ট দিয়ে তারা আসলে এই দুইটাকে সিরিজে যোগ করে তার তুল্য যে ইম্পিডেন্স বা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স এটাকেই রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? সো z ইকুইভ্যালেন্ট লিখুক বা এভাবে ভাঙা গেলে খুব জিনিসটা আসলে সেমই জিনিস, ঠিক আছে? সো আশা করি সমস্যা হবে না। এটা হচ্ছে বেসিক্যালি সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য আমার কারেন্টের ইকুয়েশন, এবং এইটাই বেসিক্যালি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ফর্মুলা। এখন আপনি আসলে আপনার জন্য কি দরকার, এই যে আমি এত বড় ডিরাইভেশনটা দেখাইলাম, এই ডিরাইভেশনটা অনেক সময় হয়তো এই ডিরাইভেশনটা পরীক্ষা নাও আসতে পারে, আপনার হয়তো লাগবে শুধু এই ফর্মুলাটা, ঠিক আছে? কিন্তু এই ডিরাইভেশনটা যদি আমি আপনাকে না দেখাই বা আপনি যদি ডিরাইভেশনটা না বোঝেন যে এটা আসলে রূপটা কি, এটা আসলে আসলো কিভাবে, তাহলে না আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে না। এটা আমি ক্লাসে বারবার বলি, প্রত্যেকটা ডিরাইভেশন পড়াই আর এই কথাটা আমি বারবার স্মরণ করানোর চেষ্টা করি। এই কারণে অনেকেই দেখা যায় যে জাস্ট ফর্মুলাটা, এই ফর্মুলাটার আন্ডারস্ট্যান্ডিংও যদি আপনার চলে আসে না, আপনি কিন্তু পরীক্ষায় এক্সামে ভালো করে ফেলতে পারবেন। কিন্তু এক্সামে ভালো করা আর একদম কোর কনসেপ্ট গুলো বেসিক ক্লিয়ার করে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করা, এটা অনেক ক্ষেত্রেই ডিফারেন্ট হইতে পারে। অনেকে অল্প জানাও পরীক্ষায় ভালো করে ফেলতে পারে, বাট লং টার্মে আসলে এটা অ্যাপ্রিসিয়েবল না। যাই হোক, তো এই ফর্মুলাটা হচ্ছে আমাদের কাজে লাগবে ফল্ট অ্যানালাইসিস এর জন্য। এখন আমরা হচ্ছে একটা ডিফারেন্ট সিনারিও যদি চিন্তা করি বা একটু 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 এমন যদি চিন্তা করি, হোয়াট অ্যাবাউট এই যে ধরলাম যে আমরা তো পেজের কথা দেখেছি। আচ্ছা হ্যাঁ, আবু বকর সিদ্দিক, আপনি কিছু বলতে চান? স্যার ফার্স্ট হইতেছে এই সেকেন্ড লাইনে স্যার মাইনাস আইআর 2 ইন্টু Z2 এই মাইনাসটা আসলো কই থেকে? আর সেকেন্ড হইতেছে স্যার আপনার কথার অনেক পর পরে আপনার স্ক্রিন মানে স্যার আপনি একটা লাইন লেখার পরে নেক্সট লাইনটা অনেক পরে আসতেছে, কথার সাথে ইয়ের অনেকটা স্যার পার্থক্য আর কি। আচ্ছা, আমার কথা এবং স্ক্রিনের মধ্যে ল্যাগ আছে, এটা কি সবার ক্ষেত্রেই হচ্ছে? না স্যার। না স্যার। হ্যাঁ, তাইলে না, আপনার ইন্টারনেটের প্রবলেম। আচ্ছা, তো যাই হোক, হ্যাঁ সিদ্দিক আপনি বলেন। স্যার কথা ক্লিয়ার আসতেছে একদম, কোনো বা জাস্ট স্ক্রিনটা লেগ আসতেছে। ঠিক আছে, তাহলে আমি কি স্যার আমি পরবর্তীতে আবার জয়েন করব? না, এখন আসলে খেয়াল করে দেখেন, অন্য কারো সমস্যা হচ্ছে না, কিন্তু আপনার যদি স্ক্রিনে ল্যাগ আসে তাহলে আমার মনে হয় অনেক সময় এরকম থাকে, ল্যাটেন্সি, অডিও এবং ভিডিওর মধ্যে ল্যাটেন্সি থাকে, আমার মনে হয় কানেকশনটা একটু চেক করতে পারেন। আর আপনার পরে মানে প্রথম প্রশ্নটা কি ছিল, মাইনাস আইআর টু Z2, এটা কিভাবে হলো, তাই তো? জি স্যার। আচ্ছা, এটা তো একদম ক্লাসে দেখায় আসছিলাম, খেয়াল করে দেখেন, এটা তো একদম ক্লাসে দেখে আসছিলাম। এই যে সাপোজ এই পজিটিভ সিকোয়েন্স, এই পজিটিভ নেটওয়ার্কটার কথা চিন্তা করেন, পজিটিভ এই নেটওয়ার্কটার কথা চিন্তা করেন, যে আমরা দেখাইছিলাম যে ধরলাম এইটা ছিল একটা ভোল্টেজ সোর্স, আর এখানে এখানে তো আমরা হচ্ছে নরমালি কি দিছি, যে প্লাস মাইনাস এইভাবে দিয়ে দিয়ে দিছি। তো ধরলাম আমি এইভাবে না দিয়ে এটা একটা ভোল্টেজ সোর্স হিসেবে দেখাই, ধরলাম এটা একটা ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে VR1, ঠিক আছে? তো আমি এইভাবে ঘুরাইতেছি কারেন্টটা, এটা হচ্ছে আমার Z1, এটা হচ্ছে আমার ER1। এভাবে যেহেতু ঘুরাচ্ছি কারেন্টটা কি আমার IR1। তো কারেন্টটা যেহেতু ঘুরাচ্ছি, খেয়াল করে দেখেন এই ভোল্টেজে সেটা কিন্তু পজিটিভ দিক দিয়ে আসতেছে, তার মানে পজিটিভ VR1 হবে। এদিক দিয়ে সে নেগেটিভ দিক দিয়ে আসতেছে, তার মানে এটা কি মাইনাস ER1 হবে। আর এদিক দিয়ে যেহেতু আসতেছে, আমরা সাধারণত ইম্পিডেন্সের যে দিক দিয়ে কারেন্ট আসে ওইটাকে পজিটিভ ধরে নিই, তো প্লাস IR1 Z1 আসলো। আমরা জানি কেভিএল অনুযায়ী কি একটা লুপে, একটা ক্লোজ লুপে টোটাল ভোল্টেজ যে ডিফারেন্স বা ভোল্টেজ যে ড্রপটা আছে সেটা সামে হয় 0, তাই এটা ইকুয়াল টু কি আসবে, 0 আসবে। আমি বের করতে যাচ্ছি VR1, তো বাকি সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিব, ER1 মাইনাস IR1 Z1 হয়ে গেল। এখন সেম সার্কিটে কারেন্টও সেম রেখে এবং ইম্পিডেন্সও সেম রেখে যদি আমি ভোল্টেজ সোর্সটাকে অমিট করে দেই, তাহলে আমার বাকি ফরমেশন গুলোতে কি মাইনাস থাকতেছে কিনা কারেন্টের আগে আপনি আমাকে এটা বলেন। জি স্যার। হ্যাঁ, এটাই বেসিক্যালি রিজন, যেহেতু আমরা এই একটা কনভেনশন সবগুলো সার্কিটে ফলো করতেছি, এই কারণে বাকি কারেন্ট গুলোর সামনে কি আসতেছে, নেগেটিভ আসতেছে। আচ্ছা, যাই হোক, আর এটাও আপনার মনে রাখতে হবে এটা কিন্তু জেনারেটর, ঠিক আছে? জেনারেটর কারেন্টের ফ্লো আর হচ্ছে কি বলে লোডের কারেন্টের ফ্লো কিন্তু আমরা সাধারণত লোড পাওয়ার কনজিউম করে, আর জেনারেটর হচ্ছে পাওয়ার ডেলিভার করে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন।
এখন সিনারিওটা হচ্ছে আমরা এই 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 ফর্মুলাটা দেখলাম, এখন একটু 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 এক্সট্রা একটা কন্ডিশন অ্যাড করি। হোয়াট অ্যাবাউট ধরলাম আমার এই যে ফেসটা ছিল, আর ফেসটা যে ছিল এটা তো সাথে এখানেও আরো ব্লা 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 দুই তো অনেকগুলো ফেজ আছে, ওইটা আঁকার দরকার নেই আমার, আপাতত আমি কন্ডিশনটা বুঝি। এই আর ফেসটা ছিল, এটা ডিরেক্টলি গ্রাউন্ড হয়ে গেছে, এরকমই হয়েছে। কিন্তু হোয়াট অ্যাবাউট যদি এটা গ্রাউন্ড ডিরেক্টলি না হয়, ধরলাম কোন একটা ইম্পিডেন্সের থ্রুতে সে গ্রাউন্ড হয়েছে, একটা ফল্ট ইম্পিডেন্সের থ্রুতে গ্রাউন্ড হয়েছে, তখন বেসিক্যালি আমার সিনারিওটা কি আসবে? কারণ স্বাভাবিকভাবে এই যে আমি এখানে ডিরেক্টলি গ্রাউন্ড হয়ে যাওয়ার ফলে VR ইজ ইকুয়াল টু 0 ধরে ফেলতে পারছি, কিন্তু এইখানে যেহেতু এটা ডিরেক্টলি গ্রাউন্ড না, এইখানে VR ইজ ইকুয়াল টু কিন্তু আমি 0 ধরতে পারতেছি না, কারণ এটা ডিরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয় নাই, মাঝখানে একটা ইম্পিডেন্স আছে। ঠিক আছে, তখন বেসিক্যালি আমরা এখানে একটা সুন্দর কি বলে টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি। এই যে দেখেন এখানে এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে VR, আর এটা বেসিক্যালি গ্রাউন্ড হওয়ার কারণে কি এটার ভোল্টেজটা 0, আর এটার ভিতরে কারেন্ট ফ্লো হচ্ছে কি IF, ফল্ট কারেন্ট। তার মানে আমরা এই জিনিসটা বলতে পারি যে VR মাইনাস 0 ভোল্টেজ ডিভাইডেড বাই তার ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু কি, ডেফিনেটলি এটার ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে IF, তার মানে VR ইজ ইকুয়াল টু এখন হয়ে যাচ্ছে কি IF ইনটু ZF। এই ফর্মুলাটা তখন আমাদের হচ্ছে কাজ করবে। সো এই ফর্মুলাটা যদি কাজ করে, তার মানে এখন VR ইজ ইকুয়াল টু এই যে এখানে যে আমরা কনভার্সনটা করলাম, VR ইজ ইকুয়াল টু 0 না ধরে এই জায়গাটাতে আমরা বসাই দিব IF ZF। তো দেখেন এক্স্যাক্টলি এখানে 0 জায়গায় যদি আগে থেকে IF ZF থাকে, বেশি কিছু না, জাস্ট এই ফাইনাল কনভার্সনটাতে আপনি দেখবেন যে এখানে 3 ZF কি হচ্ছে, প্লাস হচ্ছে। ঠিক আছে, তো এইখানে বেসিক্যালি হচ্ছে আহামরি কোনো চেঞ্জেস আসলে হবে না। এখন দেখেন এই যে আমি আপনাকে জিনিসটা দেখাইতে পারলাম, এটার কারণ কি আপনি আসলে মূল বেস থেকে দেখে আসছেন। তো দ্যাটস ওয়াই মূল বেসিক যদি আপনার হচ্ছে জানা থাকে, হালকা টুইক করে ডিফারেন্ট ভেরিয়েশন বা হচ্ছে ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করলে বা ডিফারেন্ট কন্ডিশনের সিনারিও কি হবে ওইটা বের করা আসলে আপনার জন্য খুব বেশি আহামরি ঝামেলাদায়ক হবে না। তো আশা করি আপনি আসলে বুঝতে পারছেন আমাদের সিনারিওটা আসলে কিরকম বা কিভাবে চেঞ্জ হবে। তো সেই ধারাবাহিকতায় চলেন আমরা হচ্ছে এই টপিক রিলেটেড একটা প্রবলেম সলভ করি। আমাদের কোথায় আছে সিনারিওটা, এটা না, এটা হচ্ছে আমাদের, আচ্ছা হ্যাঁ নোট থেকে এটা পড়াচ্ছি। বেসিক্যালি এই সিনারিওটা এরকম আছে। আচ্ছা, সো আমরা এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি। আচ্ছা, এই প্রবলেমটার দিকে আমরা একটু তাকাই। খুবই সুন্দর একটা প্রবলেম, এবং এটাতে আমরা এখানে আরেকটা কন্ডিশন আসলে আমাদের হচ্ছে ফিল আপ হবে, বা আরেকটা কন্ডিশন আমাদের রিভিল হবে, বা একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে এই প্রবলেমটা সলভ করলে। বলতেছে যে 3 phase 10 MVA 11 kV alternator বা জেনারেটর is having 0 সিকোয়েন্সের কম্পোনেন্ট এর রিঅ্যাকট্যান্স এত, পজিটিভ সিকোয়েন্সের রিঅ্যাকট্যান্স এত, নেগেটিভ সিকোয়েন্সের রিঅ্যাকট্যান্স এত। Assuming that the alternator is not loaded, find the ratio of fault current for LG fault, single line to ground fault, to 3-phase fault when neutral is solidly grounded, to neutral is grounded through an GN বা হচ্ছে একটা কি বলে রিঅ্যাক্টরের থ্রুতে আমরা গ্রাউন্ড করছি। তার মানে সোজা কথা বলতেছে একটা জেনারেটর আছে, ওই জেনারেটরটাতে তোমার আনলোডেড কন্ডিশন আছে বা নট লোডেড কন্ডিশন আছে, যেটা ধরেই বেসিক্যালি আমরা হচ্ছে আগের ডেরিভেশনটা করছি, লোড কারেন্ট 0। সো ওইটাতে যদি ফল্ট হয় তোমার এই জেনারেটর কানেক্টেড বাসে, সো ওই বাসটাতে ফল্ট হইলে তোমার কারেন্ট যদি বের করতে চাও বা হচ্ছে LG ফল্ট হলে কি কারেন্ট হবে, আর ওই সেম কন্ডিশনে যদি 3-phase ফল্ট হয় কি কারেন্ট হবে, এই দুইটার রেশিওটা বের করতে বলছে। কোন কোন কন্ডিশনে? প্রথমত ধরে নাও যে জেনারেটরের নিউট্রালটা সলিডলি গ্রাউন্ড করা, অর্থাৎ ডিরেক্ট গ্রাউন্ড করে দিছো, আর 2
ডিরেক্ট গ্রাউন্ড করো নাই, কোনো একটা ইম্পিডেন্সের থ্রুতে গ্রাউন্ড করছো, ঠিক আছে। তো তার মানে আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের ইনফরমেশন গুলো বের করার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে আমরা দেখি যে একটা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট এই কন্ডিশনে বের করতে হলে আমাকে আসলে কি করতে হবে। তো আমরা প্রথম কন্ডিশনটা দেখি যে আমাদের জেনারেটর, এইটা হচ্ছে আমাদের জেনারেটর ধরলাম, আমাদের জেনারেটর, এটা হচ্ছে আমাদের জেনারেটর, এইটা ডিরেক্টলি সলিডলি গ্রাউন্ড করা, ঠিক আছে। এবং এটাতে ধরে নিচ্ছে হচ্ছে আমাদের এসএলজি ফল্ট হয়েছে। সো এসএলজি ফল্ট হলে আমার ফল্ট কারেন্ট এসএলজি ফল্ট হলে ফল্ট কারেন্টের ইকুয়েশন আমরা কি জানি, 3ER বা একটা ফেজের ভোল্টেজ ডিভাইডেড বাই Z1 পজিটিভ সিকোয়েন্সের জন্য ইম্পিডেন্স, নেগেটিভ সিকোয়েন্সের জন্য ইম্পিডেন্স আমার হচ্ছে জিরো সিকোয়েন্সের ইম্পিডেন্স প্লাস 3 যদি কোনো গ্রাউন্ডের সাথে কোনো রিঅ্যাক্টেন্সের থ্রুতে বেসিক্যালি নিউট্রালটা কানেক্টেড থাকে সেটা। তো আমাদের প্রথম কন্ডিশনে কিন্তু বলছে যে সলিডলি গ্রাউন্ডেড। তো সলিডলি গ্রাউন্ড হলে আমার ZN এর ভ্যালু কি কিন্তু কি হয়ে যায়, জিরো হয়ে যায়। জিরো যদি হয়ে যায় তার মানে ER 3ER ইজ ইকুয়াল টু ডিরেক্টলি লিখতে পারবো Z1 প্লাস Z2 প্লাস Z0। এখন আমাকে হচ্ছে Z1 Z2 এবং Z0 এর ভ্যালু তো দেওয়া আছে, খেয়াল করে দেখি আমরা জানি কিন্তু Z ইজ ইকুয়াল টু কি R প্লাস JX। তো এইখানে শুধুমাত্র আমার রিঅ্যাক্টেন্সের মানটা দেয়া আছে, তার মানে আমাকে বাই ডিফল্ট আসলে রেজিস্ট্যান্সটাকে কি করতে বলছে, ইগনোর করতে বলছে। তার মানে আমার জেড এর ভ্যালু আসলে বেসিক্যালি হবে কি JX। সো 1 এর জন্য হবে এটা 1, 2 এর জন্য হবে এটা 2। তার মানে আলটিমেটলি আমি যে এই ইম্পিডেন্সটা হচ্ছে ড্র করব সেটাকে আসলে আমার আলটিমেটলি চেঞ্জ করতে হবে এইভাবে, 3ER ডিভাইডেড বাই JX1 প্লাস JX2 প্লাস JX0। এখন 3ER আমরা জানি ফেজ ভোল্টেজ গুলোকে আমরা সাধারণত কি ধরে রাখি, পার ইউনিট ভ্যালুতে 1 পার ইউনিট। সো 1 এখানে আমি বসাই দিলাম এবং যে কমন নিয়ে নিলাম এবং X1 এর ভ্যালুটা এখানে দেওয়া আছে পার ইউনিটে, X1 এর ভ্যালু 0.2 প্লাস X2 এর ভ্যালু 0.15 প্লাস X0 এর ভ্যালু হচ্ছে 0.05। সো এটাকে হচ্ছে ভাগ করলে 3 ডিভাইডেড বাই J 0.2 আর এখানে আসতেছে 0.2 মানে 0.4। সো এটার এইখানেই হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশনটা নিয়ে আসি 0.4। সো বেসিক্যালি হচ্ছে 3 ইন্টু 10 ডিভাইডেড বাই হচ্ছে 4.4 ইন্টু 10 হাতে কলমে করি, তাহলে 4 30 বাই 4। সো আসতেছে তোমার 4 32 8 5.7 সামথিং আসতেছে। দেখি আমরা সলিউশনটা দেখি। আচ্ছা এইটা আসতেছে হচ্ছে 7.5, ঠিক আছে। সো এটা আসতেছে মাইনাস J 7.5 পার ইউনিট। এটা হচ্ছে আমার ফল্টি কারেন্ট SLG এই কন্ডিশনটার জন্য, ঠিক আছে। এখন এই সেম কন্ডিশনে আমরা হচ্ছে থ্রি ফেজ কি করব, ফল্টটা বের করার চেষ্টা করব। তো থ্রি ফেজ ফল্ট বের করার জন্য খেয়াল করে দেখি আমরা ফল্ট কারেন্টটা বের করতে চাই, আমরা ফল্ট কারেন্টটা বের করতে চাই থ্রি ফেজ ফল্টের জন্য। এটার জন্য আমরা ফর্মুলা কি জানি, যে একটা ফেজের ভোল্টেজ ডিভাইডেড বাই কি আমার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স। সো এখানে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বলতে খেয়াল করে দেখি, আমি আবারও বলেছিলাম যে ব্যালেন্সড অবস্থা আর আসলে আমার পজিটিভ সিকোয়েন্সের অবস্থাটা এটা আসলে অনেকটা সেম জিনিস রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমি পজিটিভ সিকোয়েন্সে যে ধরনের ডায়াগ্রাম আঁকি ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্টেন্সের জন্য, সেই ধরনের ডায়াগ্রাম আমার কি আমার থ্রি ফেজ ব্যালেন্স সিস্টেমের জন্য থাকবে। তো দ্যাট মিন্স এখানে আসলে আমরা ই আর জেড ইকুইভ্যালেন্সকে আমরা হচ্ছে Z1 দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো, যেহেতু এটা নর্মাল ব্যালেন্সড অবস্থাতেও এই ইম্পিডেন্সটাই সে ফেস করে। সো এটার ভ্যালু হচ্ছে 1 আর এটার ভ্যালু হচ্ছে J 0.2। তো এটার ভ্যালু যদি আমরা হচ্ছে এইভাবে রিপ্রেজেন্ট করি তাহলে এটার ভ্যালু আসতেছে হচ্ছে আমার কত, মাইনাস J5 এত পারি। এখন এখানে একটা বিষয় বোঝার আছে, কি জিনিসটা বোঝার, আমি দেখতেছি আমার SLG ফল্টের জন্য ফল্টের কারেন্টের মান, আমি জাস্ট ফেজ অ্যাঙ্গেলটা অ্যাভয়েড করার জন্য আমি মডুলাস দিয়ে দিলাম, সেটা আসতেছে 7.5 পার ইউনিট। আর আমার
ফল্ট কারেন্ট 3 ফেজের জন্য আসতেছে 5.0 পার ইউনিট। কিন্তু স্যার আপনি তো ক্লাসে বলছিলেন যে সিমেট্রিক্যাল ফল্ট বা 3 ফেজ ফল্ট গুলা কম্পেয়ার টু কি বলে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট এদের চাইতে বেশি ডেঞ্জারাস। আমি কি ক্লাসে এই ক্লেমটা করছিলাম কিনা, আপনাদের মনে পড়ে কিনা? জি স্যার। জি স্যার, এলএলজি বেশি জি, স্যার। ডেঞ্জার। এই ক্লেমটা করছিলাম, বাট এখানে আসলে হচ্ছেটা কি? এই জিনিসটা তো হওয়ার কথা ছিল না, বাট দেখা যাচ্ছে এখানে অ্যাসিমেট্রিক্যাল ফল্ট, সিঙ্গেল ইনটু গ্রাউন্ড ফল্ট বেশি ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। এইটা একটা স্পেশাল কেস কেন? কারণ এখানে নিউট্রালটা ডিরেক্টলি গ্রাউন্ড করা, ডিরেক্টলি কি করা, গ্রাউন্ড করা। তো এই ডিরেক্টলি গ্রাউন্ড করলে এই সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট 3 ফেজ ফল্টের চাইতেও বেশি ডেঞ্জারাস হয়ে যায়। ঠিক আছে, এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি, আমি আপনাকে এখান থেকে দেখাই, এই যে এখানে বলা আছে যে 3 ফেজ ফল্টস আর জেনারেলি মোস্ট সেভিয়ার, but from one part of the above question we can say SLG will be more severe than 3 phase when neutral is solidly grounded, but such type of condition or fault is very rare to occur. আসলে এই কন্ডিশনে জেনারেটর থাকে না, so that's why SLG fault একটা পার্টিকুলার কন্ডিশনে খুব বেশি ডেঞ্জারাস হইতে পারে। সেই কন্ডিশনটা আমরা হচ্ছে আলোচনা করে নিলাম। অনেক সময় পরীক্ষার প্রশ্নে চলে আসে অনেক সময় যে তুমি ডেসক্রাইব করো কোন সেই কন্ডিশন, যে কন্ডিশনের জন্য SLG ফল্ট will be much more severe than 3 phase fault। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন চলে আসলে অবাক হওয়ার কিছু নাই। ঠিক আছে, এখন খেয়াল করে আমি দেখতে পাচ্ছি যে আসলে এইখানে যদি আমি কোন একটা ইম্পিডেন্স দিতে পারতাম, এটা হয়তো চেঞ্জিং একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারতো। দ্যাটস ওয়াই আমরা এখন সেকেন্ড প্রবলেমটা হচ্ছে সলভ করব। যে আমরা ধরে নিচ্ছি এখানে একটা রিঅ্যাক্ট্যান্স বা হচ্ছে একটা ইম্পিডেন্স আছে। হ্যাঁ, এখানে একটা রিঅ্যাক্ট্যান্স বা ইম্পিডেন্স আছে। এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে, কি ডেঞ্জারাস। আমরা এটা হচ্ছে নিচে পেস্ট করি। এখন আমরা সেম সিনারিওতে রাখবো, বাট এইখানে আমরা আর হচ্ছে সলিডলি গ্রাউন্ড করব না, আমরা এখানে একটা ইম্পিডেন্স দিয়ে দিব ZN। তার মানে আপনি বুঝতে পারতেছেন এখন আমার ফল্ট কারেন্টের সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের অবস্থা SLG ফল্টে বেসিক্যালি হচ্ছে যে সিনারিওটা হবে। হ্যাঁ, একজন হাত তুলছেন, নাইম ইসলাম, আপনি বলেন। স্যার ম্যাথে তো আরেকটা স্টেপ আছে, আইএফ ডিভাইডেড এসএলএফ ডিভাইডেড আইএফ 3 ফেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে তো। হ্যাঁ, এটা এখন তো জাস্ট ভাগ করে দিলেই হয়ে যাবে। এই দেখেন আপনাদের ফ্রেন্ড খুব সুন্দর একটা প্রশ্ন করছে যে স্যার এখানে তো বলছে যে রেশিও বের করো, ফাইন্ড দ্য রেশিও অফ ফল্ট কারেন্ট, সো LG টু SE 3 ফেজ। সো এখন কি করবেন, আপনি জাস্ট এই দুটোর ভাগ করে দিবেন, এই যে এটারে ভাগ করবেন, এটারে ভাগ করবেন, সো আপনি রেশিও পেয়ে যাবেন, শেষ। এখানে আর আহামরি নতুন কোনো কাজ নাই, এইটা বের করতে পারলেই বাকি কাজটা তো যে কেউ করে ফেলতে পারবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা নিউট্রালে যদি গ্রাউন্ডেড, সলিডলি গ্রাউন্ডেড থাকে, তখন বেসিক্যালি হচ্ছে কি কন্ডিশন হয় আমরা সেটা দেখার চেষ্টা করব। সেটা বেসিক্যালি হচ্ছে আমাকে বলে দিয়েছে, তো ধরে নাও যে নিউট্রাল এখন গ্রাউন্ডেড থ্রু এন রিঅ্যাক্ট্যান্স বা হচ্ছে ইম্পিডেন্স, যেটার ভ্যালু হচ্ছে 0.1। তো 0.1 আমরা বেসিক্যালি এখানে কানেক্ট করব। এটার ভ্যালু তো হচ্ছে আমার 1 হয়ে গেল, আর এটার ভ্যালু আমরা অলরেডি দেখলাম যে সবগুলো থেকে কমন যায়। পজিটিভ সিকোয়েন্সের জন্য থাকে 0.2, আর এটার জন্য থাকে 1.5, আর এটার জন্য থাকে 0.05, আর এই নিউট্রালেরটার ভ্যালু হচ্ছে 0.1, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.3 হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এখানে পাচ্ছি 3, ডট না দিয়ে ক্রস বোঝায়, আর এখানে আসতেছে যে J, তার মানে হচ্ছে আমার আসতেছে 0.7। তো এটাতে যদি ভাগ করি, আলটিমেটলি এইটার ভ্যালু হচ্ছে আমি 2 নাম্বারটার জন্য পেয়ে যাচ্ছি 4.28, এটার জন্য ভ্যালু পেয়ে যাচ্ছি হচ্ছে -J 4.28। ঠিক আছে, এত পার ইউনিট। আর এখন দেখেন, যদি আমি হচ্ছে আমাদের ফল্ট কারেন্ট 3 ফেজের জন্য বের করতে চাই, 3 ফেজে বেসিক্যালি কিন্তু ডিপেন্ডেন্সিটা নাই, অর্থাৎ গ্রাউন্ড কানেক্টেড থাকলো বা না থাকলো এই ডিপেন্ডেন্সিটা নাই। কারণ আমরা জানি যখন 3 ফেজ 3টা লাইন একসাথে মার্জ হয়ে যায়, আমার নেট কারেন্ট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ব্যালেন্সড সার্কিট থাকার কারণে। সো দ্যাটস ওয়াই এটা বেসিক্যালি ZX1 হবে। দ্যাট মিন্স ভ্যালুটা আগের মতোই আসবে, হুইচ ইজ 5.0। তো এখন আপনি খেয়াল করে দেখেন, এখন কিন্তু বেসিক্যালি আবার আমার 3 ফেজ ফল্টের কারেন্টটা
আমার হচ্ছে এই সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের থেকে কি হয়ে গেছে, ডেঞ্জারাস হয়ে গেছে। তার মানে আমার নিউট্রাল যদি একটা রিঅ্যাক্ট্যান্সের থ্রুতে গ্রাউন্ড কানেক্টেড থাকে গ্রাউন্ডে, তখন বেসিক্যালি থ্রি ফেজ ফল্টটা মাচ মোর সেভিয়ার হয় কম্পেয়ার টু সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এখন এখানে একটা লিমিট আছে, হ্যাঁ, সাপোজ হলে এটা না হয় কমতে থাকে। আমি যদি এই জিনিসটা চেক করতে চাই যে এই ZN এর ভ্যালু আমি ধরেন একটা ছোট্ট ভ্যালু থেকে আস্তে আস্তে বাড়াচ্ছি। প্রথমে ZN এর ভ্যালু ZN না থাকা মানে কি, সলিডলি গ্রাউন্ড হয়ে যাওয়া মানে কি, ZN এর ভ্যালু প্রথমে কি ছিল, 0। সলিডলি গ্রাউন্ডেড মানে এটা ভ্যালু ছিল 0। তো আমি ধরেন আস্তে আস্তে করে বাড়াচ্ছি। তো সার্টেন ZN এর একটা ভ্যালু আসবে, যেই ZN এর ভ্যালুর জন্য আপনি দেখতে পাবেন যে SLG ফল্টের কারেন্ট আর সিঙ্গেল থ্রি ফেজ ফল্টের কারেন্টের মান কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। ঠিক আছে, সো এই কন্ডিশনটা অর্থাৎ ZN এর কোন মানের জন্য এই দুইটা ফল্ট কারেন্ট সমান হয়ে যেতে পারে, এটা যদি আমাকে বের করতে বলে, তখন বেসিক্যালি আমি তাদের ইকুয়েশনটাতে চলে যাব। আমার তখন বেসিক্যালি এইটার মান আর এটার মান কি হইতে হবে, আমাকে সমান হইতে হবে, তখন আমরা কম্পারিজনে চলে যাব। সো দেখি এই যে 3ER ডিভাইডেড বাই J x1 প্লাস x2 প্লাস x0 প্লাস 3xn, এটা আছে, এটা ইজ ইকুয়াল টু কি হইতে হবে আমার ER ডিভাইডেড বাই JX1। সো এটা কাটা, ER কাটা। আমি জাস্ট সম্পর্কটা বের করতে চাই আসলে যে কি আসলে হইতে হবে, xn এর ভ্যালু কত হইতে হবে যদি এই দুইটা ফল্ট সমান হইতে হয়। তাহলে আমি হচ্ছে এটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে x1 এটার সাথে 3 মাল্টিপ্লাইড হয়ে গেল, আর এটা এই পাশে চলে আসলো। সো x1 প্লাস x2 প্লাস x0 প্লাস 3xn। তো এই পাশে যদি আমি পাঠাই দিই, এটার ভ্যালু অ্যাকচুয়ালি আসতেছে 2xn মাইনাস x2 মাইনাস x0 ইজ ইকুয়াল টু 3xn। তাহলে xn এর ভ্যালুটা বেসিক্যালি তখন হইতে হবে 2x1 মাইনাস x2 মাইনাস x0 ডিভাইডেড বাই 3। তার মানে সিনারিওটা যদি এরকম হয় যে xn এর ভ্যালু যদি এই কন্ডিশনটা ফিল আপ করে, তখন বেসিক্যালি আমি দেখতে পাবো যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট আর থ্রি ফেজ ফল্টের কারেন্ট বা ডেঞ্জারাস লেভেল কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। নোটে বেসিক্যালি অন্য একটা কন্ডিশন দিয়ে করাইছে, আমি অন্য একটা কন্ডিশন দিয়ে করাইলাম, যে বলতেছে যে ফাইন্ড xn, যে xn এর ভ্যালু বের করো যাতে কিনা এই সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট মানে সলিডলি গ্রাউন্ডেড না, কিন্তু অর্থাৎ ZN ঠিকই থাকবে, কিন্তু এরপরও সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট কি হবে, থ্রি ফেজের চেয়ে বড় হবে, অর্থাৎ ওই রেঞ্জটার ভ্যালুটা কত হইতে পারে। তো এখানে তারা বেসিক্যালি কম্পেয়ার করছে 3x1 প্লাস x2 প্লাস x ইকুইভ্যালেন্ট 1/x। তো কম্পেয়ার করে তারা বেসিক্যালি হচ্ছে পাইছে যে xn এর ভ্যালু যদি x1 মাইনাস x2 ডিভাইডেড বাই 3 এর চেয়ে ছোট হয়, তাহলে বেসিক্যালি এই কন্ডিশনটা ফিল আপ হবে। এখানে আরো একটা অ্যাজাম্পশন তারা ধরে নিছে, যদি আমার জেনারেটরটা নন সেলিয়েন্ট মেশিন হয়, ওই নন সেলিয়েন্ট মেশিনের জন্য সাধারণত আমার পজিটিভ সিকোয়েন্সের রিঅ্যাকট্যান্স আর নেগেটিভ সিকোয়েন্সের রিঅ্যাকট্যান্সের ভ্যালু কি হয়ে যায়, সেম হয়ে যায়। তো তারা ধরে নিছে যে এটা নন সেলিয়েন্ট একটা মেশিন, সিনক্রোনাস মেশিন। তো তখন তারা x1 আর x2 কে কি করে ফেলছে, কম্বাইন করে ফেলছে। তো আমরাও যদি এই কন্ডিশনে এই x1 আর x2 কে কম্বাইন করে ফেলি, তখন বেসিক্যালি আমাদেরও সিনারিওটা এরকম আসবে যে যেহেতু নন সেলিয়েন্ট মেশিনের জন্য এই দুইটা সমান হয়, তো আমরা এখানে জাস্ট বসাই দিলে এটা আসতেছে x1 মাইনাস x0 ডিভাইডেড বাই 3xn। সো এই কন্ডিশনটা বেসিক্যালি তখন ফিল আপ হবে। ঠিক আছে, এই কন্ডিশনের আলোকে তার মানে xn এর ভ্যালু যদি এটা সমান হয়, তাহলে ফল্ট কারেন্ট দুইটা সমান হয়ে যাবে। যদি এটা তো ছোট হয়, ছোট হলে কি হবে, আমার SLG ফল্ট এটা চাইতে বেশি ডেঞ্জারাস, এই থ্রি ফেজের চাইতে বেশি ডেঞ্জারাস হয়ে যাবে। আর যদি xn এর ভ্যালু এটা চেয়ে বড় হয়, তার মানে আমার নর্মাল কন্ডিশন থ্রি ফেজ ফল্ট আমার সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের চাইতে বেশি ডেঞ্জারাস হবে। ঠিক আছে, তার মানে ওইটা হচ্ছে আমার ওই বাউন্ডারিটা, যেটার বেসিসে আগে পিছিয়ে গেলে কন্ডিশন গুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এই প্রবলেমটা অনেক ইম্পর্টেন্ট, বা এই ধরনের কনসেপ্টের প্রবলেম গুলো অনেক ইম্পর্টেন্ট। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এটাই বেসিক্যালি ছিল আমাদের সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট রিলেটেড কনসেপ্ট। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা লাইন টু লাইন ফল্ট এই জিনিসটা আমরা আলোচনা করব। ঠিক আছে, সো সবাইকে অনেক ধন্যবাদ। এমডি আপনি একটা প্রশ্ন করতে চেয়েছেন, আর আপনারা চ্যাটে বেসিক্যালি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, লাস্টের 3টা ডিজিট আর হচ্ছে সেকশনের নাম, অবশ্যই সেকশনের নামটা